দৈনিক মৌমাছি কণ্ঠ। সবাইকে দেখে এভাবে উন্মুক্ত পরিসরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই জেলাতে যারা কাজ করি সাংবাদিক হিসাবে বা আপনারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, আমি মনে করি আমরা সবাই একটা পরিবার। আমরা একটা পরিবার নিয়েই সবার উদ্দেশ্যটা কিন্তু একই জায়গায়। হয়তো আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন জন বিভিন্ন দিকে কাজ করতেছি, কিন্তু আমরা একই জায়গায় দেখেন আমি তো ফেসবুকে আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই বলে তো আমি ফেসবুকে পাচ্ছি, ফেসবুকে দেখি আমার কিন্তু অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনি যে কথাটা প্রথমেই বললেন একদম ঈদকে সামনে রেখে কিছু প্রস্তুতিমূলক বিষয়, পাশাপাশি কিছু বিষয় এসেছে। একটা কথার উন্নয়নে গ্যাপটা দিচ্ছে। আমাদের বিষয়টা আমাদের পৌর প্রশাসক এবং রেসিডেন্ট সেবা আছেন এই জায়গায় বলবো যে কুড়ালিপুরে কতটুকু পর্যন্ত পাঠিয়েছে, দোকানপাটে পানি ঢুকে গেছে, আরো অবনতি করতে হবে। এই ব্যাপারটা আমাদের এখন সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা সবাই আমরা জোরালোর মধ্যে কাজ করতে চাই। আর আমি কথা আর বাড়াতে চাচ্ছি না, একটা বিষয় শরীরের যানজট। এখানে এসপি সাহেব নাই, বারে বারে আমরা বলি টমটম কয়েকদিন আগে প্রায় 90 জনের মতো, তারপরে কোনো একটা ফিডব্যাক নাই। এই বিষয়গুলো ফিডব্যাকের আওতায় আনতে দেখবেন একটা রিজাল্ট আসে। আর একটা কথা আমি বলছি ডিসকাভারির সাথে সম্পৃক্ত নারী নির্যাতন গোপালগঞ্জে দুঃখজনক ঘটনা। আমাদের ঈদে কতজন যে বয়সী মরিজের থেকে গেছে, কেউ কি এখানে গিয়ে মারা, সবাই নিয়ে আপনি বসছেন উন্মুক্ত আলোচনা। এটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্যা পরিস্থিতি এদিকে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে জেলা প্রশাসন বলেন আর জনসাধারণ বলেন কারো কোনো হাত থাকে না। সুতরাং এখানে আসলে সচেতনতারাই বড় বিষয়। সেজন্য কাজ করি। এবং এখানে একটি কথা এসেছে, আমাদের যে যুগান্তরের প্রতিনিধি উনি একটি কথা বলেছেন। 5 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আপনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। এখানে 5 থেকে 7টা কমেন্ট আসছে, যেটাকে আমি নেগেটিভ কমেন্ট, আমার দৃষ্টিতে নেগেটিভ না বা নেগেটিভ হিসাবে করে দিয়েছি। তারা জানতে চাইছে যে ওয়াকদার অধিগ্রহণের ব্যাপারে 88 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনি সেই টাকাটা সাথ নিচ্ছেন না। 2 নম্বর, একজনের কাছে আপনি হাওরের জায়গার উপরে তারা সোলার প্যানেল করবে, আপনি তাদেরকে এনওসি দিচ্ছেন না, তার বিনিময়ে কিছু চাচ্ছেন। এই সোলার প্যানেল হাওরে কি করা যায় কিনা না, এবং তারা বৈধভাবে এটা কি অ্যাপ্লাই করেছে কিনা না, এটার বিরুদ্ধে জনমত আছে কিনা। আর যে 88 কোটি টাকার ব্যাপারটা, আর আরেকজন ভাই বলছে সাবরেস্টার মহোদয় প্রত্যেক দলিলে 500 টাকা ঘুষ নেন, বৈধ জায়গার জমির কাগজ যদি ঠিক থাকে তাইলেও 500 টাকা নেন। তাইলে সেই এই সাবরেস্টার কি আপনার অধীনে না জুডিশিয়ারির অধীনে, সেটা আমাদেরকে জানতে হবে। আর আরেকটা প্রশ্ন হলো স্যার, আমরা যে সাংবাদিক, এখানে লট অফ সাংবাদিক, মেবি 120 সাংবাদিক আমার মৌলবাজার, তো আমরা দেখি কয়েকজন বা একটা গ্রুপ প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে। সেইটাকে আপনি হোক বা সিনিয়র সাংবাদিক, আমার সালাম মামা এসেছেন, ডক্টর ইকবাল ভাই এখানে আসেন, আমার অত্যন্ত আপনজন বড় ভাই, আমার খুব কাছের মানুষ। আপনারা সব মিলে সবাইকে মিলিয়ে দেন, নতুবা সব সাংবাদিক দিকে প্রেস ক্লাব কে কখন ব্যবহার করবে তাদেরকে আপনি একটা গাইডলাইন দিবেন। আমি যদি আজকে করি কালকে আর এটা রাষ্ট্রীয় সম্পত্তি। আর আমরা চাই সব মিডিয়া কাজ করুক, এখানে আমাদের ব্যক্তিগত রাগ বা অনুরাগের কোনো বিষয় না। আমার ব্যক্তিগতভাবে কার প্রতি অনুরাগ নেই। আমি চাই যে মৌলবাজারের সাংবাদিক যারা আছেন, সালাম মামা যারা আছেন, হারুন ভাই আমার অত্যন্ত কাছের লোক ছিলেন, ইত্তেফাক লন্ডনে থাকেন, শওকত মামা, আমি তাদেরকে দেখেছি। আমি দিনাজপুরে ম্যাট্রিক পাস করেছি, এখান থেকে অনেক 25 সাংবাদিক দেখেছি, তাদের ভিতরে এই সমস্ত দেখি নাই। এখন যেহেতু ডিভিশন চলছে, সেই ডিভিশনটাকে আপনার মাধ্যমে আপনি যেহেতু প্রেস ক্লাবের উপদেষ্টা উত্তরণ করে দিবেন, আর আমার প্রশ্নগুলোর উত্তর যদি দেন তাহলে খুশি হবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মনো নদীর প্রজেক্টে যেটা আসছে সেটা হচ্ছে রাজনগর অংশে 71 একর 5053 একর হলো জায়গা। আমাদের 13টা মৌজায় আমাদের জায়গা অ্যাপ্লিকেশন হবে।
এখানে ক্ষতিপূরণ বাবদ টাকা আসছে হচ্ছে 78,75,49,188 টাকা এবং আমাদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে 1,67,24,24,695 টাকা। বাকি টাকা আমাদের আছে ওখানে। এখানে প্রথম হলো যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে প্রথম আমরা নোটিশ দেই, তারপর জমির মালিকানা প্রুফ করতে হয় যে আমি এই জমির মালিক, সকল কাগজপত্র চেক করতে হয়। এরপরে 8 ধারায় আমরা তাকে চূড়ান্ত করে দিই, রোয়েদাদ তৈরি করে দিই, ফিল্ড বুক হয়, রোয়েদাদ হয়, তারপরে তার ক্ষতিপূরণের টাকাটা নিয়ে যেতে হয়। রাজনগরের যে অংশ যেটা কুলাওয়ার কিছু অংশে আমি নিজে গেছিলাম, তারা অবদার জায়গায়, এখানে তো আছেন, অবদার জায়গায় রোডসান হাইওয়ের কিছু জায়গায় সাইড দিয়ে কুলাউড়ায়, আপনি তো ছিলেন, কুলাউড়ায় কে ছিল আমার সাথে? কুলাউড়ায় আপনি ছিলেন। হাতে লেখে কেউ যদি বিনিময় দলিল করে দেয়, রেজিস্ট্রি না হয়, সেটা গ্রহণযোগ্যতা নাই। এর ভিত্তিতে সরকারি কর্মচারী হিসাবে পেমেন্ট দেওয়াটা আমার জন্য খুব কঠিন। সেগুলো আমরা তাদের আবেদন করতে বলছি, বিচার বিবেচনা করা হবে যে আইনগতভাবে সে পাবে কি পাবে না। বাকি যে টাকা সেগুলো অ্যাকাউন্টে আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, গত 9 মাসে তাদের ইকোনমিক জন আছে, সেটাই একজনের টাকা আরেকজন নিয়ে যাওয়ার কারণেও মামলা হয়েছে, রিকভারির জন্য মামলা হয়েছে। ফলে আমরা অধিকতর নিশ্চিত হয়ে আমরা টাকা দিতে চাই এবং আজকের দিন পর্যন্ত আমি বলবো যে আমাদের আরেকটা বিষয় আছে, সোলার প্যানেল। সোলার প্যানেলের হচ্ছে আমাদের তারা দিকে যে এখানে যেটা আসছে আবেদন করছে, তারা একটা আবেদন আসছে সম্ভবত 487 একর নেবে, একটা নেবে 278 একর, একটা নেবে 67 একর। এরকম কোম্পানিগুলো হচ্ছে যে আনলিমায়ারটি, কর্ণপুলি পাওয়ার, দেশের এডি মহোদয় আছেন, নাইন পরিবেশের এডি মহোদয়, তিনি যে রিপোর্ট করছেন, প্রথম বলছেন এটা পতিত জমি। পতিত জমি সেই জমিটা পতিত জমি যে জমিতে কোনো ফসল হয় না, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা যেতে পারে। 3 নম্বরে এসে তিনি এই প্রস্তাব দিয়েছেন। আমি এই আইন মন্ত্রণালয়ের অধীন, সাব রেজিস্ট্রার আইন মন্ত্রণালয়ের অধীন এই পর্যন্ত গত 9 মাসে আমাদের এখানে অফিসে যে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয় বা আইন শৃঙ্খলা সভা হয়, কখনো জেলা রেজিস্ট্রার এই অফিসে আসে নাই। তাকে ডাকা হয়, নোটিশ দেওয়া হয়। আমাদের এখানে কোনো কর্মকর্তা বলতে পারবে না যে জেলা রেজিস্ট্রার এখানে তিনি আসছেন, মন্ত্রণালয়ের অধীন। তাহলে এটা ব্যবস্থা নিবে জেলা রেজিস্ট্রার। আমি একজন এখানে, আমাদের এখানে অন্য কোনো ডিপার্টমেন্টে যদি হয়, আমি সেই ডিপার্টমেন্টের কোনো কর্মচারী বা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের নাই। জেলা প্রশাসক তাকে ইনফর্ম করতে পারে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা হচ্ছে এই কোর কমিটির সদস্য। আজকে সন্ধ্যায় 7টায় কোর কমিটির মিটিং ডাকা হয়েছে, 8টায় কোর কমিটির মিটিং ডাকা হয়েছে। এই সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদের সময় আমাদের যারা আসবে, আগত অতিথি, যারা পর্যটক অথবা আমাদের যারা প্রবাসী আছে বা আমাদের এই জেলার মানুষ যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদেরকে আমরা কিভাবে নিরাপত্তা দিতে পারি এবং আমাদের এই মৌলভীবাজারে যে 22 লক্ষ মানুষ, তাদের কিভাবে নিরাপত্তা দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে রাত 8টায় আইন শৃঙ্খলা কোর কমিটির মিটিং হবে। আমি 1 তারিখে একটা চিঠি দিচ্ছি আমাদের জননিরাপত্তা সিনিয়র সচিব মহোদয় বরাবর, যে আমাদের এই জেলায় প্রায় 41টা গরুর হাট, একই সাথে আমাদের যে পর্যটন স্পটগুলো এবং রেগুলার পেট্রোল দিয়ে আমাদের এসপি মহোদয় তিনি জানিয়েছেন যে তার পুলিশের স্বল্পতার কারণে তিনি হিমশিম খাচ্ছেন। এই কারণে আমরা ব্যাটালিয়ন আনসার চেয়ে 1 তারিখে জননিরাপত্তা সচিব স্যার বরাবর, আমি ওই জেলার অতিরিক্ত সচিব স্যারের সাথে কথা বলছি, তিনি আমাকে বলেন যে জানানো হলো। আর
আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা সেটা হচ্ছে আমি বলবো কিছু ঘটনা নিয়ে যেভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ভাই চাচা গতকালকার ঘটনা দেখলাম যে চাচা তার দুই ভাতিজাকে ভাতিজিকে তাদেরকে হচ্ছে ছুরিকাঘাত করে তাদেরকে হচ্ছে মানে হত্যা করছে। আসলে এই ঘরোয়া পরিবেশের যে ঘটনাগুলো এইগুলো কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো আজকের মিটিং। এসপি মহোদয় গতকাল আসছিলেন, তিনিও কথা বলছেন আমার সাথে যে কিভাবে কি করা যায়। আমরা সেখানে মিটিং আলোচনা করব এবং কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আসলে দেখা যাবে যে আমরা কতটুকু কার্যকর। মানে সিম্পল ঘটনা নিয়ে একদম রিক্সা চালককে মেরে ফেলতেছে, চাচাকে মেরে ফেলতেছে, শিক্ষককে মেরে ফেলছে, দেখলাম এতগুলো যে কেন ঘটতেছে ঘটনাগুলো, এত অস্থিরতা কেন মানুষের মধ্যে, সেগুলো আসলে একটু জানার দরকার, খুঁজে বের করার দরকার। সে দায়িত্বটা আমরা আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে হবে যে আমরা তারা কি রিপোর্ট দেয় আমাদের, আমরা সেগুলো আমরা দেখবো। আইন শৃঙ্খলার বিষয়টা সর্বোচ্চ অগ্রাধিকার হবে। সারা সিলেট জেলার মধ্যে একটা সাংবাদিক ইউনিয়ন আছে, সেটা মরিয়া জেলা সাংবাদিক ইউনিয়ন, আর কোনো সাংবাদিক ইউনিয়ন নেই। আমাদেরকে সবসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মূল্যায়ন করে, কিন্তু আমরা দেখি আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক বা এসপি মহোদয়ের প্রশাসন আমাদের সাংবাদিকদের কোনো মূল্যায়ন করা হয় না, কোনো দাওয়াত দেওয়া হয় না। অথচ আমরা সরকারিভাবে সবসময় দেখা থেকে আমরা মূল্যায়ন পাই সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য গতকালকে গিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান নিয়ে এসেছে, কিন্তু আমরা দেখি যে বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের যে সমস্ত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো মুসলিমেও কিছু হাতে গোনা কিছু সাংবাদিকদেরকে দাওয়া দেওয়া হয়। অন্য সংগঠনের সাংবাদিক ইউনিয়ন বা অন্য সংগঠনগুলো যারা আছে তাদের কাউকেও জানানো হয় না। বিগত দিনে 5 আগস্টের আগে আমরা দেখেছিলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল জেলা প্রশাসক মহোদয়ের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দাওয়াত দিয়ে দেওয়া হতো, আমরা আমাদের প্রতিনিধি হতো, আমরা সভাপতি সেক্রেটারি বা সভাপতি যেই পারি একজন দুজন উপস্থিত হয়েছি। আমি তো জানি না, আমার এই নাম্বার সেখানে ইনক্লুড না, আগে তথ্য যাই হলো আগের দেশের কাছে, আমি নিজেই তো জানি না, আমি তো আমি সেবার সেদিন দেওয়া হয়েছে আমার, কিন্তু আমার এখানে কোনো আবেদন পেন্ডিং নাই। সকল আবেদন আমার কাছে, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি একটা আবেদন করছেন, আপনার আবেদনটা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। এবং আমার কাছে গতকালও আসছিলেন, আগের দিনও আসছিলেন যে স্যার আমার আবেদনটা গেছে কিনা, তারাও দেখে গেছেন যে তার আবেদন সেই ফেব্রুয়ারি মাসে পাঠিয়ে দিচ্ছি আমি, কিন্তু ওখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মৌলভীবাজার জেলায় একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পর্যটন শিল্পকে আরো আধুনিক ও যুগোপযোগী করার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ। সেকেন্ড যেটা পাঠিয়েছিলাম এরপরে সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে এইচএসসি এবং সমমান চতুর্থ শিক্ষা কার্যক্রম পরিচালনা নিমিত্তে পুস্তক মুদ্রণ, যারা অন্ধ তারা ব্রেইল পদ্ধতিতে পড়ে, এই জন্য আমি এই প্রস্তাব পাঠিয়েছিলাম। এরপরে পাঠিয়েছিলাম যে আমাদের হচ্ছে যে মাধবকুণ্ড জলপ্রপাত, লাউছড়া জাতীয় উদ্যান, হামন জলপ্রপাত, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, বাইকা বিল, তারপর হলো চা বাগান, তারপর বিটিআরআই, বদ্ধভূমি 71, খাসিয়াপুঞ্জি এবং জলের গ্রাম অন্তহরিতে পর্যটনের জন্য আমরা কাজ করার জন্য আমি একটা ওখানে প্রস্তাব পাঠিয়েছিলাম। এরপরে আমাদের এখানে 67টা ইউনিয়নে 32টা ভূমি অফিস আছে, ইউনিয়ন ভূমি অফিস 67টা ইউনিয়নে 67টা ইউনিয়ন ভূমি অফিস স্থাপনের জন্য আমি চিঠি পাঠিয়েছি। এরপরে আমাদের সদর হাসপাতালে যেটা আছে সেখানে 75টা পদ শূন্য আছে, এই 75টা পদ শূন্যর জন্য আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এরপরে আমাদের হচ্ছে যে 250 বেড হাসপাতাল যেটা আছে সেখানে যে আমাদের শূন্য পদগুলো আছে সেগুলোর জন্য আমি চিঠি লিখছি। আমাদের চা বাগানগুলোতে 72টা প্রাইমারি স্কুল আছে যেগুলো বেসরকারি, সরকার থেকে কোনো অনুদান পায় না, সেগুলো জাতীয়করণ অর্থাৎ সরকারি করার জন্য আমি চিঠি পাঠিয়েছি। সরকারমুখী ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের জন্য আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি। মৌলভীবাজার জেলায় কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার এবং প্রসেসিং সেন্টার করার জন্য কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে 2টা প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতিকরণের জন্য সেখানে জরুরি ভিত্তিতে হৃদরোগ, কিডনি রোগ, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, চর্মরোগ, মানসিক রোগ,
এবং সিআইইউ, আইসিইউ এবং সিসিইউ চালু করার জন্য আমরা লিখছি, এইটা অনুমোদন হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা। এরপরে আমি যেটা লিখছি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন এবং পর্যটকদের যাতায়াত সহজীকরণের জন্য বাইপাস সড়ক, এটা মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদন হয়েছে। এরপরে যেটা আমি লিখে পাঠিয়েছি, মানসিক ভারসাম্যহীন যারা আছে এবং বুদ্ধি প্রতিবন্ধী আছে তাদের জন্য হচ্ছে পুনর্বাসন কেন্দ্র স্থাপন, এটা মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদন হয়েছে বুদ্ধি প্রতিবন্ধী এবং এসের জন্য। এরপরে আমি যেটা লিখে পাঠিয়েছি সেটা হচ্ছে মৌলভীবাজার জেলার শমশেরনগর বিমানবন্দর চালু করার জন্য, এইটা বিমান বাহিনীর 3টা টিম অলরেডি এসে কাজ করে গেছে, আশা করা যেটা চালু হবে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌলভীবাজার জেলায় একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। মৌলভীবাজার জেলার এখানে আমাদের এখানে জাদুঘর নাই, এজন্য মৌলভীবাজার জেলায় একটা জাদুঘর স্থাপন করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের হাওর আছে, এখানে আমাদের অনেক জেলে আছে, আমাদের এখানে জেলেরা একটা সময় হলো মাছ ধরতে পারে না, তাদের হচ্ছে মাছ না থাকার কারণে তাদের ফ্যামিলি খুব আর্থিক সংকটে থাকে। এই জন্য আমাদের জেলেদেরকে 2 মাসের যাতে আর্থিক প্রণোদনা দেওয়া হয় তার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠানো হচ্ছে, এখানে আমরা এসে পাঠিয়ে দিচ্ছি। শ্রীমঙ্গলে রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং ট্রেনের টিকিট বৃদ্ধি করার জন্য আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা যে হাকালুকি হাওড় আছে, ওই হাকালুকি হাওড়ে সেচ প্রকল্পের মাধ্যমে শুকনো মৌসুমে যাতে কৃষি চাষ করা যায় সেজন্য আমরা চিঠি পাঠিয়েছি। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন যে চাতলা স্থলবন্দর আছে সেখানে যাদের শুল্ক স্টেশন এবার সমস্যা এবং সমাধানগুলো যদি আমরা সলভ করতে পারি, এখান থেকে যাতে আমদানি রপ্তানি পুরোদমে চালু হয় সেজন্য আমরা চিঠি পাঠিয়েছি। আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, ক্ষুদ্র যে আমাদের এখানে 26টা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের যাদের হস্তশিল্প যেগুলো আছে এই পণ্যগুলো তারা যাতে তৈরি করে তারা যাতে একটা মার্কেটে এসে তাদের বিক্রি করে তারা যেন আবার বাড়ি ফিরে যেতে পারে, এই জন্য তাদেরকে একটা বহুতল বিশিষ্ট একটা মার্কেট স্থাপনের জন্য আমরা চিঠি পাঠিয়েছি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কটা একেবারে ভেঙে গেছে, আদমপুর সড়কটা যাতে পুনরায় নতুন করে তৈরি করা হয়, সংস্কার না নতুন করে যাতে তৈরি করা হয় সেজন্য আমরা একটা চিঠি পাঠিয়েছি। আমাদের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল পৌরসভায় একটা শিশু পার্ক স্থাপনের জন্য আমরা একটা চিঠি পাঠিয়েছি এবং আমাদের মৌলভীবাজার পৌরসভার মনু নদীর তীরে ইকো পার্ক, ওখানে আমাদের যে মনু ব্যারেজ আছে ওখানে যাতে একটা ইকো পার্ক তৈরি করা হয় সেজন্য আমরা একটা চিঠি পাঠিয়েছি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্ট যাতে উন্নতিকরণ করা হয় শ্রীমঙ্গল হাসপাতাল সেজন্য আমরা চিঠি পাঠিয়েছি। মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম অনেকদিন ধরে এটা ব্যবহার করা হচ্ছে না এবং এখানে আমাদের কোনো খেলাধুলা হয় না, এই জন্য এই স্টেডিয়ামকে সংস্কার করে আধুনিকায়ন করা এবং আমাদের এখানে যাতে খেলা চালু করা হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। এবং সর্বোপরি সর্বশেষ যে প্রস্তাব যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রায় 92টা চা বাগানে 95,000 চা শ্রমিক আছে। আমরা দেখছি যে আমাদের মণিপুরী ললিতকলা একাডেমিতে মণিপুরীদের জন্য একটা আলাদা একাডেমি করা হয়েছে, এই 95,000 চা শ্রমিকের জন্য যাতে একটা আলাদা একাডেমি করা হয় তার জন্য আমি চিঠি পাঠিয়েছি। এখন আগে যখন আমরা 6 জন সাংবাদিক ছিলাম পাকিস্তানি আমলে, এখন সাংবাদিক শত শত সাংবাদিক, ফেসবুকেও অনেক লেখে এরাও সাংবাদিক, এখন ডিজিটাল যুগ হয়েছে, আমরা টরে টকা টেলিগ্রাম খন্ড পাঠাইতাম এখান থেকে বন্যা নির্দেশি। আমি সংবাদে ছিলাম 66-এ আসছিলাম, এখনো সংবাদে আছি আর চ্যানেল আইতে আসি, এখন কাজ করি। মৌলভীবাজার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কয়েকবারই হয়েছি, আমি প্রেসিডেন্ট হয়েছি, উমেশ সেক্রেটারি হয়েছে, পরে আবার অনেকে সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, দীর্ঘদিন চলছে, 15 বছর না। প্রেস ক্লাবটা তো 58 বছর থেকে চলতেছে। এই প্রেস ক্লাব তো প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া তো কোনোদিনই চলে নাই। এখন ইদানিং এ বৈষম্য বিরোধীর কারণে একটা মতবিরোধ হয়েছে, একটা আহ্বায়ক কমিটি হয়েছে। আমি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি ওই সময় আমরা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রেস ক্লাব দীর্ঘদিন চলে আসছে, ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই চলে নাই। আমি ভোটাভুটি করেছি, আমি 2 ভোটেও হারেছি, 2 ভোটেও ফেলেছি, পাস করেছি, এভাবে চলে আসছে আমাদের প্রেস ক্লাব। মানে প্রেস ক্লাবের কোনো বিরোধ নাই, যে কারণে এখন আমাদের জেলা প্রশাসকের অফিসে আইসা যেভাবে প্রেস ক্লাবের বিষয়ে আপনি তো সমাধান করতে পারবেন না। এখন এই এত সাংবাদিক আমরা যদি আমাদের নিজেদের বিরুদ্ধে আমরা শেষ করতে না পারি তাহলে আপনি কিভাবে আমাদের বিরুদ্ধে শেষ করবেন? আর আরেকজন সদস্য আমরা প্রেস ক্লাবে আমরা করি,
এক্সিকিউটিভ বডি মিটিং এ বসে আমরা সিদ্ধান্ত নিই যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকে। আপনি যেটা দিয়ে আপনি এখানে প্রস্তাব আসছে আপনি একটা উদ্যোগ নেওয়ার জন্য। এখন সাংবাদিক বোধহয় 200-300 সাংবাদিক হবে। এই প্রেসক্লাবটাতে বসার কোনো সম্ভবত 25-30 জনের বেশি আমরা বসতে পারি না। এই জায়গাটাকে আমরা করছি। এই প্রেসক্লাবের জায়গাটাও আমরা নিচ্ছি পৌরসভার থেকে, ওরা দিয়েছেন, আমাদেরকে দান করছে। এখন প্রেসক্লাবের বিষয়ে আপনি উদ্যোগ নিতে পারেন, যেহেতু আপনার কাছে একটা প্রস্তাব আসছে, কিন্তু এখানে নিয়ে আপনি, আমার মনে হয় আপনি এখানেই দেখেন বা প্রেসক্লাবে আপনি যেতে পারেন, যেহেতু আপনি প্রেসক্লাবের উপদেষ্টা, আপনাকে প্রেসক্লাবের ব্যবস্থা নিয়েছে। এখানে আমরা সব পুরানো সাংবাদিক আছি, নতুন অনেক সাংবাদিক হচ্ছে যারা অনেক, আমি এখন রিটায়ার্ড লাইফে আমি ওখানে চিনিও না, এখন তো ফেসবুক সাংবাদিক হচ্ছে বেশি। এখন গণমাধ্যম কর্মী যারা বলে, আমরা যারা পত্রিকা চ্যানেলে কাজ করি, এই সাংবাদিক তো এখন আর নাই। আমার সাথে সাংবাদিক মনিবদের আর কার নেই, আমরা 6 জন ছিলাম। এখন অনেকে আসলে অনেকেই আছে, অনেকে আমি চিনি না, সবাই চলে। কিন্তু এখন আপনাকে যে প্রস্তাবটা আসছে, প্রস্তাব নিয়ে যেহেতু আসছে, আমি যেখানে এখানে উপস্থিত আছি, আমি আসতে চাইছিলাম না, আমি বলছি যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না মিটিংয়ে। আমি আসি না, আসলে সাধারণত আমি আসি না। দুবার আমাকে টেলিফোন করা হচ্ছে, তো পরবর্তী বললাম যে আপনার সম্পাদক কাছে আপনি আসছেন, আমি আসি এখানে, তা আসছি। আমাদের জাতীয় পার্টি নিষিদ্ধ, কিন্তু জাতীয় পার্টির সেক্রেটারিও সাংবাদিক। এখন প্রশ্ন হইল, আমি সাংবাদিক সাংবাদিক এখন একজন এক এক ধরনের সাংবাদিক। আমরা প্রশ্ন সাংবাদিকতা করি, আমরা একটা কথা রাখি। আমার সিনিয়র সালাম ভাই যেটা বলছেন, আপনি এই শব্দগুলো এক্সপানশন করুন। আমি উইথড্র করা লাগবে বক্তব্য। আমরা ডি সাহেবের কথা শুনি, ডি সাহেবের কথা শুনি, আমরা ডি সাহেবের কথা শুনি। আমি বলি যে প্রেস ক্লাবের যে বিষয়টা আসছে, আমরা ঈদের পরে এই প্রসঙ্গটা আমার মনে হয় না বলে ভালো। কথা আগে শুনতে হবে, আগে তো শুনতে হবে। যেহেতু প্রেস ক্লাবের গঠনতন্ত্রে হচ্ছে জেলা প্রশাসক হচ্ছে উপদেষ্টা, ফলে উপদেষ্টা তো স্বাভাবিকভাবে তো সে বসতে পারে। এই কঠোর তো কার কাছে আছে? এই পর্যন্ত আমরা জানি না তো। আমাদের প্রেস ক্লাবের এই উপদেষ্টা কি আছে এটা আমরা জানি না কেউ। আচ্ছা, একটু ঠান্ডা হইতে হবে। যদি গঠনতন্ত্রে যদি জেলা প্রশাসক যদি উপদেষ্টা হয়, তাহলে জেলা প্রশাসক বলবে। যদি ওখানে যদি উপদেষ্টা হিসাবে জেলা প্রশাসক না থাকে, আমি এই জেলার জেলা প্রশাসক হিসাবে আমি তো আপনাদের সাথে বসতেই পারি, জেলা প্রশাসক হিসাবে তো আমি আপনাদের সকল সাংবাদিকদের সাথে বসতে পারি, পারি না? পারি তো। তাহলে সেটা প্রেস ক্লাব না হোক, যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বসতে পারি, আমি জেলা প্রশাসক হিসাবে। আমি ঈদের পরে যদি আমরা দেখি, আমরা সেটা আমরা পরে বিবেচনা করবো। আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সাথে, যেটা বিষয় ছিল যে আমাদের যে ঈদুল আজহা, বন্যা, এবং যে আমাদের যে আমাকে অনেকেই শুধু অনেক এখানে আমি বলবো অনেক সাংবাদিক আছে আমাকে প্রায় সময় বলে যে স্যার আপনার হচ্ছে যে আপনি কি করেন, কি আমাদের জেলার জন্য কি, স্যার আমাদের একটু যদি ব্রিফিং দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমি এই জন্য আপনাদেরকে যে আমি কতগুলো প্রস্তাব আমি ঢাকা পাঠাইছি, সেগুলোর একটা তালিকা কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। না আমি কটূক্তি করি না, এই পরিসরটা এতটুকু থাকবে না, এটা লিমিট হবে। এই বিষয়টি আশা করি আজকের মিটিং থেকে সামাজিক পরিবেশে আপনারা পরিষদ নির্ধারণ করবেন। সুশীল সমাজের একটা লিমিট থাকার কথা, লিমিট থাকলেই বরং সুশীল পরিবেশ আমরা ফিরে পাবো। এরপর হচ্ছে
এখানে আইন শৃঙ্খলার বিষয়ে অনেকগুলো কথা আসছে, কিন্তু আইন শৃঙ্খলা আমাদের পুলিশ সুপার মহোদয় ছুটিতে থাকলেও ওনার একজন প্রতিনিধি থাকলে আজকে আমরা পুরো বিষয়টি ওনার একটা নোটে নিতে আমরা ভবিষ্যতে এগুলো আশা করি এই ধরনের মিটিংয়ে কমপক্ষে আইন শৃঙ্খলা প্রতিনিধি থাকবেন। এরপর হচ্ছে আমাদের এই জাতির দর্পণ দেখা কংগ্রেস বলছেন মিডিয়া যেহেতু সম্মানিত অভিভাবক প্রধান অভিভাবক আমাদের জেলা প্রশাসন মহোদয় আছে, আমার মনে হয় কুরবানির সাথে সাথে ওনাদের দুঃখটা কুরবানি হয়ে যাবে। আর কুরবানির গোশত খেয়ে জেলা প্রশাসন মহোদয় একটা উদ্যোগ নিলে আমার মনে হয় একটা সুন্দর বস্তু আগের মতো ফিরে আসবে। আমাদের প্রবীণ সাংবাদিক সালাম ভাই প্রশান্ত সবাই বলেছেন যে মরহুম সাইফুর রহমান সাহেব আমাকে বলতে যে তুমি আওয়ামী লীগ বিদায় তোমাকে আমরা কেন দেবো সিলেটে। এই প্রসঙ্গটা এখানে এই আবেগের ভাষাটা এখানে প্রকাশ করা জায়গা নয়। এটা হচ্ছে এই জায়গায় এই আবেগ প্রকাশ করলে এটা যেটা প্রতিবাদ আসছে এবং প্রতিবাদের ভাষাটাই উনার পক্ষে উনি প্রবীণ দায়িত্ব উনি এক্সপ্রেস করবে, আমরা দাবি জানাবো না। আশা করবো যে ওনার কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে, উনি কোন জায়গায় কোন ভাষাটা ব্যবহার করতে ওনার জানা আছে। আমার মনে হয় আমরা মন থেকে এটা মুছে ফেলি, প্রবীণ হিসেবে মুরব্বীদের তো সম্মান দিতে হয়। এরপর হচ্ছে কয়েকটা পজিটিভ রিপোর্ট আমাদের আসার কথা। আমাদের জেলা প্রশাসন মহোদয় যে চমৎকার একটা তালিকা দিলেন তো উন্নয়ন, এই তালিকাটা সকল মিডিয়ায় আসলে মৌলবাসী উদ্বুদ্ধ হবে, যেহেতু বিশাল উন্নয়ন জেলা প্রশাসন মহোদয়। এরপর হচ্ছে আমাদের আইওয়ারের বিষয়টা যে পদক্ষেপ নিলেন, এটা আসলে আজকের আগে আমিও জানতাম না, যেটা স্টপ রাখা আছে। নিঃসন্দেহে এটা অনেক শক্ত পদক্ষেপ, বিশাল একটা শক্তির বিরুদ্ধে জেলা প্রশাসন মহোদয় সরব করেছেন। এটা স্টপ থাকলেই ভালো, ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া লাগে। এরপর হচ্ছে রাজনগর, আমার বাড়িও রাজনগর, এখানে যে কারবাদিকের খাওয়ার যে বিষয়টা বলছেন, এখানে যদি সৌর বিদ্যুতের প্ল্যান হয় তাহলে এখানে বিশাল ক্ষতি হবে। সুতরাং এই সুশীল সমাজের পক্ষ থেকে আমি যেহেতু আমাদেরকে রাজনীতিবিদ হিসেবে না, আজকে তো রাজনীতির শব্দটা নেই, সুশীল সমাজের হিসেবে কথা বলছি, আমার মনে হয় যে রাজনগর উপজেলায় এই ধরনের পদক্ষেপ নিলে বিশাল ক্ষতি হবে। সুতরাং ডিসি মহোদয়ের যে অবস্থান শর্ত আছে, যে অবস্থান থাকার জন্যই আমরা পরামর্শ দিই। আমার কথাটা শেষ করছি। আপনি আমার কথা বলার মতো শেষ করি, কথা শেষ করি, কথা শেষ করার কথা বলেন। আপনার কথা এটা আসলে সেইটা কেন বলবে? এখন হচ্ছে বন্যা পরিস্থিতি যে কথা বলছে, বন্যা পরিস্থিতি আমাদের সদর উপজেলার মনোমুখ ইউনিয়ন এবং দুইটা ইউনিয়ন, কলিমপুর ইউনিয়ন, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন এবং উত্তরবাগ ইউনিয়ন, এই চারটে ইউনিয়নের কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে 4টা ইউনিয়ন ঝুঁকি আছে। এই ব্যাপারে আমার কাছে কালকে একটা রিপোর্ট আছে আমাদের উত্তরবাগ ইউনিয়নে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমনপুর গ্রামের 8টি পরিবার, কামালপুর গ্রামের 3টি পরিবার, শিক্ষকের 5টি পরিবার, টোটাল 5টি পরিবারের 16 জন সদস্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তো আজকে এই রিপোর্টটা আসলে ভালো হতো, জানি না আর কোনো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন তাহলে এই বিষয়ে একটু পদক্ষেপ নেওয়ার কথা। পৌরসভায় গত আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে জেলা প্রশাসন মহোদয় একটা প্রতিবেদন দিয়েছিল যে কোদালিতলা প্রতিদিন 8 জন লোক কাজ করতেছে একটা নৌকা। এই প্রতিবেদনের আলোকে এই অবস্থানটা এখন আছে কিনা, প্রতিদিন 8 জন লোক কাজ করতেছে কিনা, নৌকাটা এখন আছে কিনা জানি না। যদি এটা থাকে তাহলে এটা নিঃসন্দেহে পজিটিভ পদক্ষেপ। এরপর হচ্ছে আইন শৃঙ্খলা কমিটির ব্যাপারে কিছু শব্দ বাক্য চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা কমিটির এত অবনতি হয়েছে যে বিগত 17 বছরে আমরা স্বর্গে বসবাস করছিলাম। একটা পারিবারিক বিরোধে যদি একজন লোককে হত্যা করা হয়, এখানে আইন শৃঙ্খলা কমিটি বা আইন শৃঙ্খলার দায়িত্বশীল ইউনিট প্রত্যেক পরিবারে কি আমাদের পুলিশ প্রশাসন থাকতে হবে? তো বিষয়টিকে পারিবারিক বিরোধ, সামাজিক বিরোধকে আইন শৃঙ্খলার অবনতি বলে একটা আপনারা এই ধরনের মিটিংয়ে এই শব্দ উচ্চারণ করে মিটিংয়ে আপনারা অ্যাপ্রুভ নেবেন, এটা তো হতে পারে না। আমি আশা করবো যে এই ধরনের শব্দ বা উচ্চারণের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন। চমৎকার উন্মুক্ত পরিবেশে সকলকে বিশাল হৃদয়ে কথা বলার সুযোগ পরিবেশ দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের একটি বক্তব্য আছে। এবারে লম্বা ছুটি 10 দিন,
প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে যারা আছে কর্মকর্তা তাদেরকে ছুটি দিয়ে চলে যাবে, বিশেষ করে এই আইনশৃঙ্খলা হয়েছে। আপনারা এটা থেকে লক্ষ্য রাখবেন, বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন যাতে বন্ধ, অনেক পরিকল্পনা চলছে। বেশিরভাগ যারা আছে তারা করে বসেছে। সেই সুযোগে এই ঈদুল আজহার সময় দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। তো বিভিন্ন বাসা বাড়ি আছে, চুরি ডাকাতি রাজধানী হত্যা, এই সমস্ত জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। কর্মকর্তা থাকবেন, সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা থাকবেন, সেখানে প্রশাসনিকভাবে পুলিশ সুপার নাই বা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সতর্ক অবস্থান থাকবো প্রশাসন। আর আমার আরেকটি বক্তব্য হলো, আমরা এর আগের মিটিংগুলো মনোনদী খননের ব্যাপারে বিগত সরকারের সময় যে কাজ হয়েছিল সেটার একটা প্রতিবেদন চেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের এক্সিট সাহেবের কাছে। সেই প্রতিবেদনটা আমরা এখন আমরা সাইফুর রহমান সাহেব আমাদের আবেগ অনুভূতি, সেই কারণেই সাইফুর রহমানের কোনো বিষয় আসলে আমরা স্বাভাবিকভাবে সবাই আমরা ওনার শ্রদ্ধা এবং সম্মানের সহিত দেখি। তিনি আমাদের আত্মীয়, উনিও সাইফুর রহমান সম্মানের সহিত দেখেন। হয়তো ওনার কথার মাঝে হয়তো একটা ব্যস্ত হয়ে গেছে, একটা মন্ত্রণা আপনারা ছেড়ে দেবেন। উনি আমাদের মূলত আমরা বিগত 16 বছর আশা করেছিলাম সাইফুর রহমান সাহেবের বিরুদ্ধে যখন বিভিন্ন অন্যান্য কর্মকাণ্ড বাংলা হয়েছিল, তখন কিন্তু আমরা এইভাবে প্রতিবাদ দেখি সাংবাদিক বিন্দুর কাছ থেকে। সাইফুর রহমান সাইফুর রহমান প্রশাসনিকভাবে সমস্ত কিছু ব্যঙ্গ করেছে। এই যারা সত্যি হয়েছি সাইফুর রহমানের উপর 5ই আগস্ট করে প্রথম আমি মিটিং উপস্থাপন করেছিলাম। সাইফুর রহমানের যত নেম প্লেট বান্ধ হয়েছে প্রত্যেকটা পুনরায় আবার স্থাপন করতে হবে ইনশাআল্লাহ। দেখেছি বিভিন্ন জায়গায় লেগেছে, বিভিন্ন প্রতিবাদ আওয়ামী লীগ সরকারের সুযোগ ভেঙেছে। আমরা সাইফুর রহমানের ক্ষেত্রে আমাদের এখানে ছিল এই কারণে এই যারা প্রত্যেকটি সংগ্রাম সাধারণ মানুষ সাইফুর রহমানের যে অবদান বলে গেছে সারা জীবন মানুষ যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে সাইফুর রহমানের কথা